নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া। বারাণসী থেকে একসঙ্গে 4টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেশের দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্যে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম দিতেও শুরু করে দিয়েছেন। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হলো অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজের জন্য রবিবার বন্ধ সেতু। হাওড়া সিটি পুলিশের তরফে কথা জানানো হয়েছে। রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত বন্ধ গাড়ি চলাচল। যাত্রী সুবিধার্থে বিশেষ ব্যবস্থা মেট্রোর কমিয়ে আনা হলো মেট্রোর ব্যবধানের সময়। ব্লু লাইনে এখনকার 6 মিনিটের ব্যবধান কমিয়ে 2 মিনিট করতে চায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এসআইআর উদ্বেগে রাজ্য জুড়ে একের পর এক প্রাণহানির অভিযোগ সামনে এসেছে। তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটি বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই কমিটির সদস্যরা এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কাছে গিয়ে আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হবে। এসআইআর উদ্বেগে রাজ্য জুড়ে একের পর এক প্রাণহানির অভিযোগ সামনে এসেছে। তার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটি বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই কমিটির সদস্যরা এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কাছে যাবেন। আর্থিক সাহায্যেরও বন্দোবস্ত করা হয়। শনিবার মোট 5টি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা নেত্রীরা। গত 28 অক্টোবর আগরপাড়ায় নিজের বাড়ি থেকে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটও পাওয়া যায় সেখানে। ওই নোটেই উল্লেখ ছিল এসআইআর আতঙ্কের কথা। তার মৃত্যুর পর জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান উঠেছে আগেই। এদিন তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা নেত্রীরা। গত 3রা নভেম্বর ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীর বাসিন্দা হাসিনা বেগমের মৃত্যু হয়। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন 60 ঊর্ধ্ব ওই মহিলা। তার পরিবারের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এসআইআর আতঙ্কে হুগলির শেওড়াফুলিতেও মৃত মহিলার পরিবারের সঙ্গে এদিন দেখা করেন জয়া দত্ত সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এছাড়াও উলুবেড়িয়ার খলিশানির বাসিন্দা 30-এর যুবক নিহত জাহির মালের পরিবারের সঙ্গেও দেখা করেন তৃণমূল প্রতিনিধি দল। অরূপ চক্রবর্তী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্বজনহারাদের সঙ্গে দেখা করেন। বলে রাখা ভালো, বারবার তৃণমূলের তরফে এসআইআরকে হাতিয়ার করে বাংলায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়েরও হুমকি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রাণহানি যেন লেগেই রয়েছে বলে দাবি শাসক শিবিরের। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর নিয়ে ফের শুভেন্দুর আক্রমণে শাসক দল। অভিযোগ, তৃণমূলের নেতা নেত্রী নিজেরা এনুমারেশন ফর্ম নিচ্ছেন, কিন্তু অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এনআরসি বলে। এসআইআর নিয়ে ফের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, একদিকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল নেতারা নিজেরাই এনুমারেশন ফর্ম নিচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনুমারেশন ফর্ম নিয়েছেন। শুভেন্দু সাফ কথা, রাজ্যের মানুষকে এসআইআর এর সঙ্গে এনআরসির গুলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিএলওর কাছ থেকে ফর্ম নিচ্ছেন। এটাই আসল দ্বিচারিতা। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, তৃণমূল নেত্রীদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় সহ একাধিক নেতা ইতিমধ্যেই এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়েছেন। শুভেন্দুর প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যতক্ষণ না সবাই ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ তিনি তা করবেন না, সেই মুখ্যমন্ত্রী যখন সমস্ত নাগরিক বলছেন, তার মধ্যে কি ভুয়ো ভোটারও রয়েছে? বিজেপি নেতার দাবি, তৃণমূল কংগ্রেস আসলে এসআইআর ইস্যুতে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। তার অভিযোগ, তৃণমূল চায় অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখা হোক, কিন্তু মৃত ভোটার, একাধিক ভোটার কার্ডধারী এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে।
যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন, বিশেষত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু, তারা যদি সিএএ এর আওতায় আবেদন করেন তবে তারা সুরক্ষিত। বিজেপি বিধায়ক জানান, 31শে অক্টোবরের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত থেকে এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছিলেন, অথচ এখন বাইরে গিয়ে তাকে এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছেন। তার অভিযোগ, একদিকে সই করছেন, অন্যদিকে প্রচারে বলছেন এসআইআর মানে এনআরসি। এতেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন। বিরোধী নেতা অভিযোগ করেছেন, এসআইআর ঘোষণার পর তৃণমূল শিবির জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে, নির্বাচন আধিকারিকদের হুমকি দিচ্ছে, আর বাইরে থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করা হচ্ছে। শুভেন্দু স্পষ্ট কথা, এটা আসলে রাজনৈতিক নাটক। মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করে রাজ্যের আসল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নথি সঠিক থাকলে কলকাতা পুরো এলাকায় যাদের জন্ম হয়েছে তারা সবাই জন্মের শংসাপত্র পাবেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়রের পর এক প্রশ্নের উত্তরে জানান মেয়র ফিরহাদ হাকিম। নথি সঠিক থাকলে কলকাতা পুরো এলাকায় যাদের জন্ম হয়েছে তারা সবাই জন্মের শংসাপত্র পাবেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়র, এরপর এক প্রশ্নের উত্তরে জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, পুরসভার নিজস্ব ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে কোন সাল পর্যন্ত জন্মের শংসাপত্র পুরসভা দিতে পারছে। অহেতুক বিষয়টিকে ঘোলাটে করা অপ্রয়োজনীয়। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জন্মের শংসাপত্র নিয়ে আরটিআই করেছিলেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ পাল্টা জবাব দিয়েছিলেন। শনিবার এক ধাপ এগিয়ে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম তীব্র কটাক্ষ করে বলেন, কম্পিউটার খুলে একেবারে দেখে নিলেই তো সব স্পষ্ট হয়ে যাবে। কোথায়, কখন, কতজনকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সব উল্লেখ করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, এসআইআর কর্মসূচির জন্য পুরসভার অনেক কর্মীকে নিয়োগ করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, প্রায় 250 কর্মীকে এসআইআর এর কাজে নিয়োগ করা হয়েছে। ফলে বিভিন্ন বিভাগে পুরো পরিষেবার সমস্যা হচ্ছে। এমন অবস্থা হয়েছে যে 3 জনের কাজ একজনকে করতে হচ্ছে। অতিরিক্ত কাজ করে পুরো পরিষেবা স্বাভাবিক রাখা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে অধীরের ভূয়সী প্রশংসায় শুভেন্দু। 26-এর আগে হাত ছেড়ে পদ্মবনে কংগ্রেস নেতা, চলছে জোর চর্চা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, ব্লুপ্রিন্ট তৈরি করতে শাসক বিরোধী উভয়ই কোমর বেঁধে প্রস্তুতি পর্ব শুরু করেছে। তার মাঝে বাংলা রাজনৈতিক মানচিত্রে নয়া সমীকরণের ইঙ্গিত। শনিবার সকালে অধীর রঞ্জন চৌধুরীকে শক্তিশালী নেতা বলে প্রশংসা করে কি সেই ইঙ্গিতে দিলেন শুভেন্দু? হাত শিবিরে প্রায় অকেজো হয়ে যাওয়া নেতা কি আত্মপ্রকাশ করবে পদ্মবনে? স্বাভাবিকভাবে চলছে জোর চর্চা। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে তৃণমূলকে একাধিকবার নিশানা করেন তিনি। সাংবাদিক বৈঠকের শেষের দিকে ওঠে কংগ্রেসের প্রসঙ্গ। বিজেপি নেতা শুভেন্দু কংগ্রেসকে তুলোধনা করলেও অধীরের ভূয়সী প্রশংসা করেন। বলেন, কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু, আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল, সোনিয়া, মল্লিকার্জুন খড়গে সিগন্যাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না। মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি, সোমেন মিত্র, গণিখাগ চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর। যদি সত্যি মমতার বিরুদ্ধে লড়তে চাইতেন তাহলে অধীরকে সরাতেন না। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। বলে রাখা ভালো, দীর্ঘদিন বঙ্গে কংগ্রেসের ভার সামলাচ্ছে পুরোপুরি তৃণমূল বিরোধী অধীর রঞ্জন চৌধুরী। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের অন্যতম বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। তার নেতৃত্বে বাংলা তো বটেই, কেন্দ্র ও তৃণমূলের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েনের প্রকাশ্য এসেছিল। তবে জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব ভালোই বোঝেন রাহুল, সোনিয়া। সঙ্গে অধীরের ভূমিকায় মোটেও সন্তুষ্ট ছিল না দিল্লি। সেই পরিস্থিতিতে অধীরকে সরিয়ে নরমপন্থী শঙ্কর সরকারের হাতে প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে দেওয়া হয়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুভঙ্কর সরকারের সঙ্গে অধীরের তেমন সুসম্পর্ক নেই, তাই বর্তমানে প্রায় অন্তরালে অধীর। এই পরিস্থিতিতে শুভেন্দুর প্রশংসা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য রাজনৈতিক মহলে সমীকরণের জল্পনায় শিলমোহর পড়ে কিনা তা উত্তর দেবে সময়। যদিও অধীরের তরফে এই প্রসঙ্গে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এসআইআর নিয়ে যথেষ্ট চাপে বিজেপি।
তাও যেন শুভেন্দুর কথা স্পষ্ট। কারণ রাজনৈতিক মহলের মতে এসআইআর এর ফলে বহু মতুয়া রাজবংশী বিপাকে পড়তে পারেন। তার ফলে তাদের মধ্যে অসন্তোষ ক্রমশ প্রকট হচ্ছে, আর তার প্রভাব বিজেপির ভোট বক্সে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই ড্যামেজ কন্ট্রোলে বাধ্য হয়ে শুভেন্দু বারবার দাবি করেন এসআইআর এর মাধ্যমে কারোর নাম বাদ গেলে পরবর্তীকালে সিএএ তে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। আর বর্তমানে অনুপ্রবেশ ইস্যুতে যারা রানাঘাট রায়গঞ্জের সংশোধনাগারে রয়েছে তাদের মুক্তির বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন বিরোধী দলনেতা। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার সন্ধ্যায় ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলে রইল। অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তৈরি হল অনিশ্চয়তা। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের দিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তৈরি হল অনিশ্চয়তা। শুক্রবার সন্ধ্যায় ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলে রইল। অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে ওই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি সিনহা জানান, পরীক্ষার ফল বেরোলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে ওই মামলার ফলাফলের ওপর। আগামী 12 নভেম্বর তার পরবর্তী শুনানি। রাতে সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ব্রাত্য লেখেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে, এবং আস্থা রাখুন এই প্রত্যয় যে আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে। এদিন সন্ধ্যায় ফল বেরিয়েছে। নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের মডেলও এসএসসির ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। যদিও রাতেই সার্ভার ক্রাশ করায় পরীক্ষার্থীরা ফল দেখতে গিয়ে বিপাকে পড়েন। এদিন শুধু অবশ্য লিখিত পরীক্ষায় কে কত পেয়েছেন সেটাই জানা গিয়েছে। লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে উত্তীর্ণ বলে ধরা হবে তা জানায়নি এসএসসি। সূত্রের খবর, আগামী 17 নভেম্বর থেকে উত্তীর্ণদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও কয়েকদিনের মধ্যেই বেরোবে বলে এসএসসি জানিয়েছে। কিন্তু ফল বেরোলেও নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রইল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসির প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারান 26,000 শিক্ষক শিক্ষিকা। পুরনো প্যানেল বাতিল করে 31 ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নেবার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতোই ফের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। একাদশ দ্বাদশে মোট পরীক্ষার্থী ছিলেন 2,29,606 জন। গত 14 সেপ্টেম্বর 35টি বিষয়ের ওপর রাজ্যের 478টি কেন্দ্রে পরীক্ষা নেয় এসএসসি। নবম দশম একাদশ দ্বাদশ এই দুটি স্তর মিলিয়ে শূন্য পদ 35,726টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের শূন্যপদ 12,514টি। কিন্তু জটিলতা তৈরি হয় অন্য ইস্যুতে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 5 বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। আবেদনকারীদের বক্তব্য, যাদের প্যানেল বাতিল হলেও অভিজ্ঞতার ভিত্তিতে তারা কি করে অতিরিক্ত 10 নম্বর পাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী 1 বছরের অভিজ্ঞতার জন্য 2 নম্বর করে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সর্বোচ্চ 5 বছরের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। এতে নতুন পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আবেদনকারীদের দাবি, এটা সম্পূর্ণ আইন বিরোধী। পাল্টা এসএসসির দাবি, এই মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক মামলাকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা পরীক্ষা দেওয়ার আগে থেকেই আইন সম্পর্কে ওয়াকিবহল। এখন তারা গত 30 মে পরীক্ষা বিষয়ক যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে মামলা করতে পারেন না। রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন এখন যেন কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ না দেওয়া হয়। তার কারণ, এই মামলা শীর্ষ আদালতের বিচারাধীন এবং আগামী 24 নভেম্বর মামলার শুনানি রয়েছে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায় 12 নভেম্বর ফের শুনানির দিন ধার্য হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা হয়েছে শুক্রবার রাতে, কিন্তু শনিবার সকালেও রাজ্যের বহু পরীক্ষার্থী তাদের ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। সমস্যার সমাধানে শনিবার সকালে নতুন ওয়েবসাইট খুলল কমিশন। স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করেছে শুক্রবার রাতে, কিন্তু শনিবার সকালেও রাজ্যের বহু পরীক্ষার্থী তাদের ফল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে স্বীকার করে নেয় কমিশন। সমস্যা সমাধানে শনিবার সকালে কমিশনের তরফ থেকে একটি নতুন ওয়েবসাইট ব্যবহার করার কথা জানানো হয়। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় ফল প্রকাশ করে কমিশন। পাশাপাশি আনসার কিও প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানিয়ে দেয় এসএসসি। ওই ওয়েবসাইটে শুক্রবার রাত ৯:৩০ নাগাদ ফল প্রকাশ করা হলেও ফলাফল দেখতে সমস্যা হচ্ছিল পরীক্ষার্থীদের, এমনকি পরের দিনেও তা দেখতে পাচ্ছিলেন না অনেকেই। শনিবার সকালে নতুন ওয়েবসাইট থেকে ফল দেখতে অসুবিধা হচ্ছে বলেও অভিযোগ তোলেন কেউ কেউ। যোগ্য চাকরিহারাদের মধ্যে একজন অভিযোগ করে শুক্রবার রাত থেকেই এই সমস্যা হচ্ছে। এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনই ফল দেখতে পেরেছেন। বিকল্প হিসেবে যে হেল্প ডেস্ক ওয়েবসাইট দেওয়া হয়েছে সেটাতেও সমস্যা হচ্ছে। সূত্রের খবর, একদিকে শিক্ষাকর্মীদের আবেদন জমা পড়েছে, অন্যদিকে ২,২৯,০০০ প্রার্থী ফল দেখার জন্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন। তার ফলেই এই পরিস্থিতি। শনিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও হেল্প ডেস্ক হিসেবে একটি ওয়েবসাইট প্রকাশ করেছি। এছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাস্তা তৈরিতে নজর বিশেষ দলের। পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নর। শুক্রবার নবান্নে পথশ্রী প্রকল্পের পর্যালোচনা বৈঠকে জানান মুখ্য সচিব মনোজ পান্ত। জেলায় গিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ এবার থেকে খতিয়ে দেখবে আধিকারিকদের বিশেষ দল। শুক্রবার নবান্নে পথশ্রী প্রকল্পের পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্ন সূত্রের খবর, বৈঠকে পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন মুখ্য সচিব। এই প্রকল্পে রাজ্যে প্রায় ৯,০০০ কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। গ্রামীণ রাস্তা সারাই ও নির্মাণের ক্ষেত্রে সমস্ত কাজ যাতে নির্দিষ্ট করে দেওয়া গাইডলাইন অনুযায়ী হয় তার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। সূত্রের খবর, কাজ যথাযথ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলায় যাবে বিশেষ দল। দলের সদস্যরা রাস্তা নির্মাণের অগ্রগতির পাশাপাশি অন্যান্য বিষয়গুলিও নজরে রাখবেন। পাশাপাশি জেলা শাসকরা রাস্তার গুণমানের দিকেও নজর রাখবেন। রাস্তা নির্মাণের জমি পেতে যাতে সমস্যা না হয় তাও দেখবেন জেলা শাসকরা। এদিন নবান্নে একাধিক প্রকল্প নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে পর্যালোচনা করা হয় জল স্বপ্ন, ১০০ দিনের কাজের জব কার্ড সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও। পথশ্রীর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পে ডিসেম্বরে ১৬ লক্ষ পরিবার বাড়ি তৈরির টাকা পাবে। তার আগে প্রাপকদের তালিকা ফের যাচাই করতে হবে। নবান্ন সূত্রের খবর, বৈঠকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে তালুকা যাচাইয়ের কাজ সেরে ফেলার নির্দেশ দেন মুখ্য সচিব। বিশেষ করে যাদের নাম বাদ গিয়েছে সেগুলি পুনরায় যাচাই করে দেখতে বলা হয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন। তার আগে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্য জুড়ে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে। সেই কাজ চললেও যাতে উন্নয়নমুখী কোনো প্রকল্পের কাজ আটকে না থাকে তা দেখতে জেলা শাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব। যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কেন্দ্রকে ১০০ দিনের কাজের টাকা দিতে নির্দেশ দিয়েছে, নবান্ন মনে করছে কেন্দ্র যে কোনো দিনই কাজ শুরু করতে সবুজ সংকেত দিতে পারে। সেই ছাড়পত্র পাওয়ার পরই দ্রুত যাতে কাজ শুরু করে দেওয়া যায় তার জন্য যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সেরে রাখতে চায় রাজ্য। সেই মতো ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। মুখ্য সচিব এদিন জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন, জব কার্ড হোল্ডারদের কেওয়াইসি আপডেট করার কাজ শেষ করে ফেলতে হবে। পাশাপাশি জব কার্ড হোল্ডারদের ডেটাবেস তৈরির কাজও শেষ করতে হবে। ৭ দিনের মধ্যে সকলের জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সম্পূর্ণ করে ফেলতে হবে। এদিনের বৈঠকে সেই নির্দেশও দেওয়া হয়েছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।
এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্যে। বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম দিতেও শুরু করে দিয়েছেন, কিন্তু যারা বাইরে থাকেন তারা কি করবেন সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনলাইন ফর্ম ফিল আপের। অবশেষে শুরু হলো সেই প্রক্রিয়া। গত মঙ্গলবার থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফর্ম বিলি শুরু করে দিয়েছে কমিশন, কিন্তু চিন্তা বাড়ছিল একাংশের। কর্মসূত্রে বাড়ির বাইরে থাকলে কিভাবে পাবেন ফর্ম? অনলাইন প্রক্রিয়াও বন্ধ ছিল এতদিন। অবশেষে শুরু হলো সেই প্রক্রিয়া। শুক্রবার মধ্যরাতেই ওয়েবসাইট চালু করেছে কমিশন। বাংলা সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। যারা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, আপাতত বাড়ি ফেরার কোনো উপায় নেই, তাদের কাছেই অনলাইন প্রক্রিয়াই ভরসা। তাদের কথা মাথায় রেখেই নতুন ওয়েবসাইট চালু করেছে কমিশন। তবে এক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে, তাহলেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। voters.eci.gov.in এই ওয়েবসাইট খুলেই ফর্ম পাবেন ভোটাররা। এছাড়া 2002 এর এসআইআর এর তালিকায় নিজের বা বাবা মায়ের নাম আছে কিনা সেটাও দেখা যাবে ওই ওয়েবসাইট থেকেই। অনলাইনের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর করেই ফর্ম পূরণ করতে হবে। রাজ্য জুড়ে 80,000-এরও বেশি বিএলও নিয়োগ করেছে কমিশন। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন। নিয়ম হলো, একজন ভোটার যদি বাড়িতে না থাকেন, সেক্ষেত্রে বিএলও 3 বার তার বাড়িতে যাবেন এবং নোটিশ দিয়ে আসবেন। তারপরেও ভোটারের সঙ্গে যোগাযোগ করা না গেলে শুনানির জন্য ডাকা হবে। ইতিমধ্যেই 3 কোটির বেশি ফর্ম বিলি করেছে কমিশন। মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে জটিলতা কাটিয়ে চালু হলো ওয়েবসাইট। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছি আবহাওয়ার খবরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারদ পতন। ক্রমশ কমছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আগামী 2 দিন এভাবে পারদ পতন চলবে বলেই খবর। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হুড়মুড়িয়ে পারদ পতন। ক্রমশ কমছে কলকাতা সহ অন্যান্য জেলার তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আগামী 2 দিন এভাবে পারদ পতন চলবে বলেই খবর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার রিয়ানার উপ অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে। অন্যদিকে কলকাতা শনিবার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী 2-3 দিন আরও কিছুটা কমবে তাপমাত্রা। রাত ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পংয়ে বাড়বে কুয়াশার দাপট। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলায় বৃষ্টি না হলেও তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বলে রাখা ভালো, এবার বাংলায় তুলনামূলক বৃষ্টি হয়েছে কিছুটা বেশি। কখনো নিম্নচাপ, কখনো মৌসুমী বায়ুর দাপটে ভিজেছে বাংলা। স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, শীত কি এবার তাহলে পড়বে? যদিও গত কয়েক বছরে শীত বিলাসীরা ঠান্ডায় তেমন সন্তুষ্ট হননি। এবার শীত বিলাসীরা সন্তুষ্ট হওয়ার মতো ঠান্ডা পড়ে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।